অবাধ্য ভালোবাসা, লেখিকা নওশীন আদ্রিতা, পর্ব ১০। ঘুমাতে যেতে নিলেই মনে পড়ে নেতা সাহেব এসে তো কিছু খায়নি। নীর তখন শুয়ে পড়েছে, কিন্তু ব্যথার জন্য ঠিকঠাকভাবে ঘুমাতে পারছে না। এই যে শুনছেন, আপনি কি ঘুমিয়েছেন? না, বউকে বুকে জড়িয়ে ঘুমাবো বলে জেগে আছি। আসো বউ, ঘুমাই। একদম ফাজলামি করবেন না। খেয়েছেন আপনি? না, বউকে খাবো দেখে না খেয়ে আছি। দুষ্ট হেসে ধ্যাত। আদ্রিতা বিরক্ত হয়ে চলে যায় কিচেনের দিকে। সব খাবার গরম করে পুনরায় রুমে ফিরে আসে। আদ্রিতা রুমে ঢুকতেই দেখতে পায় নীর তার ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। এদিকে আসুন, খেয়ে নিবেন। রেখে দাও বউ, আর্জেন্ট কিছু মেইল এসেছে, চেক করতে হবে। খেয়ে নেন, তারপর চেক করবেন। খাবার ঠান্ডা হয়ে যাবে। মেইল ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি তর্ক করা পছন্দ করি না ওয়াইফি। নেতা সাহেবের গম্ভীর কণ্ঠে মনটা ভেঙে গেল। অভিমান জোর হলো বুক পাঁজরে। কিশোরী বয়সটা হয়তো এমন, একটুতেই অভিমানে টইটুম্বুর হয়ে ওঠে মন। কিন্তু আদ্রিতার তো অভিমান করে বসে থাকলে চলবে না। অসুস্থ ব্যক্তির সাথে অভিমান করে লাভ হবে? তার উপরে যদি লোকটা হয় নীর চৌধুরী, পাষণ্ড ব্যক্তি। রিয়াজ পার্টি অফিসে বসে এক মনে চা পান করছিল। একটু আগেই তার কাছে তার হবু স্ত্রী পুতুল মালিথার কল আসে, বিয়ের ডেট পিছানোর কারণে অভিযোগ করে। কিন্তু সেদিকে রিয়াজের খেয়াল নেই। সে এক মনে কিছু একটা ভাবতে ব্যস্ত। এই বিয়ে সম্পূর্ণ পারিবারিকভাবেই ঠিক করা হয়েছিল। পরিবারের বাধ্য সন্তান হওয়ায় এর বিরুদ্ধে কোনো রাগ করেনি সে। অবশ্য না করার কোনো কারণ ছিলও না তার কাছে। পুতুল সম্ভ্রান্ত পরিবারের জ্যেষ্ঠ কন্যা। রূপ গুণ কোনোটার কমতি নেই তার মাঝে। অপরদিকে চৌধুরী আর মালিথার ব্যবসায়িক সম্পর্ক অনেক ভালোই। সে ব্যবসা থেকেই তাদের পারিবারিক বন্ধুত্ব। সে বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই এই বিয়ে ঠিক করা হয়। এই বিয়ের সম্বন্ধে না রিয়াজের সম্মতি ছিল, আর না তো সে কোনো কিছু বলেছিল। কোনো অনুভূতি কাজ করেনি তখন তার। কিন্তু এখন হচ্ছে। সে সময় চুপ থাকার ফল এই মুহূর্তে সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। এই সম্পর্ক থেকে পিছিয়ে আসার কোনো রাস্তাই তার কাছে নেই। কিন্তু আজকাল যে তার মনের মাঝে অন্য কারো বসত শুরু হয়েছে, অন্য কেউ রাজত্ব করছে তার বাম দিকে থাকা হৃদয়টাতে। তোমাকে না দেখে না চিনে কেমন এক মায়া গ্রাস করে নিল। এমনটা তো হওয়ার কথা ছিল না কৃষ্ণময়ী। তাহলে কেন আগমন হলো তোমার আমার জীবনে? কেন এইভাবে আমার মনটাকে দখলে নিলা? আমার এই অনুভূতিহীন জীবনে নিজের আবাসের চারা রোপণ করার খুব কি দরকার ছিল? তোমার আমার জীবনে প্রবেশ নিয়ে এসেছিল নিদারুণ ভূমিকম্প, যার সাথে তলিয়ে গেল সব। স্যার, আসবো? হঠাৎ কারো আওয়াজে ধ্যান ফিরে রিয়াজের। কেবিনে বাহিরে দাঁড়ানো নিজের পিএকে ভিতরে আসার অনুমতি দিয়ে পুনরায় চোখ বন্ধ করে নেয়। আজকে আবারও কোনো চিঠি এসেছে? চিঠির সাথে মেয়েটার খোঁজও এসেছে আজকে, স্যার। কথাটা বলার সময় উচ্ছ্বাস প্রকাশ পেল রবিনের গলাতে। কিন্তু উচ্ছ্বসিত হতে পারল না রিয়াজ। সে তো জানতে চায় না তার ঠিকানা, তার নাম, তার খোঁজ। এক ধোঁয়াশার মাঝেই রাখতে চায় সে তার কৃষ্ণময়ীকে। থাকুক না অন্ধকারে তার পদচারণ। সে যে পারবে না নিজেকে আটকাতে একবার দেখা হওয়ার পর। স্যার, যাবেন না? ওখানে গিয়ে কি করব রবিন? কি বলবো তাকে? তার চোখে যখন আমার জন্য অনুভূতি দেখব, তখন পারবো নিজেকে সামলাতে? সে আমাকে ভালোবাসে রবিন, তার প্রতিটা চিঠিতে তা ভাসে। সেখানে কিভাবে তার মন ভাঙি? আমি কিভাবে তার সামনে দাঁড়াবো? সে তো নিজেকে লুকায়িত রাখতে চায়। থাকুক না। কি দরকার খুঁজে বের করার? রবিন হয়তো বুঝল তার স্যারের অসহায়ত্ব। তাই তো পকেট থেকে ঠিকানা আর চিঠিটা বের করে সযত্নে টেবিলের উপর রেখে প্রস্থান নিল। রিয়াজের সাহস হচ্ছে না আজকে চিঠিটা হাতে নেওয়ার। কেমন এক অপরাধ বোধ গ্রাস করেছে তাকে। নিজের চোখের সামনে ভাতের লোকমা দেখে চোখ তুলে তাকায় নীর। নীর কিছু বলতে যাবে, তার আগেই আদ্রিতা হালকা জেদি গলায় বলে ওঠে, দেখুন, কাজ করছেন করেন, কিন্তু খেয়ে নেন। তারপর না হলে কিন্তু
কাজ আমি জানালা দিয়ে ফেলে দিব। আমার উপর তর্জন গর্জন বা এই না হয় নীরের বউ। কথাটা বলে মুখ খুলে দেয় নীর। আদ্রিতাও নীরের মুখে ভাত পুড়ে দেয়। নীরের বউ শব্দটা কেমন জানি শোনালো আদ্রিতার কানে। ভালো লাগা, শিহরণ না অন্য কিছু ঠিক ঠাওর করতে পারল না আদ্রিতা। আদ্রিতা খাওয়ানো শেষ করে হাত ধুয়ে প্লেট বাসনগুলো পরিষ্কার করে আবার আসে ঘরে। ততক্ষণে নীরের কাজটাও শেষ। আদ্রিতা ডাইনিংয়ে বসেই 2 ঘন্টার মতো ঘুমিয়েছে। আবার বিকালে ঘুম দিয়েছে বলে এখন আর ঘুম ধরছে না তার। এদিকে নীরেরও ব্যথায় ঘুম আসছে না। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? নীরের পাশে বসে। নীর উল্টো হয়ে শুয়ে আদ্রিতার কোলে মাথা দেয়। আদ্রিতা অবাক হয়, কিন্তু কিছু বলে না। কারণ নীরের মুখ তার শরীরকে ছুঁয়ে দিচ্ছে না বলে তার অস্বস্তিও হচ্ছে না তেমন একটা। চুল টেনে দাও, দিয়ে জিজ্ঞেস করো, না হলে উত্তর দিব না। আমার আবার মাথা ব্যথা হলে প্রশ্নের উত্তর মাথায় আসে না। আদ্রিতা হেসে ওঠে। আলতো হাতে নীরের চুলে বিলি কাটতে কাটতে বলে ওঠে, আপনি রাজনীতি বেছে নিলেন কেন? এত প্রফেশন থাকতে মামুনি বলল আপনি অনেক ব্রাইট স্টুডেন্ট ছিলেন তাহলে। আবার বাবাইয়ের এত বড় বিজনেস, সেটাও তো সামলাতে পারতেন। সব ছেড়ে রাজনীতি কেন বেছে নিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে? গুড কোশ্চেন। বাবার ব্যবসা সামলানোর জন্য চাচু আছে, রিয়াজ, আওয়াজ, এরাও আছে। আর তুমি হয়তো জানো আমার দাদু রাজনীতি করতেন। অবশ্য বাবাও রাজনীতি করতেন, কিন্তু বিয়ের পরে অবসর নিয়েছে। যাই হোক, আমার দাদাকে রাজনীতির রাজা বলা হয় এখনো। বড় বড় রাজনীতিবিদ দাদুর থেকে পরামর্শ নেয়। এখন অবধি জনগণ, নেতা সবাই আমার দাদুকে সম্মান করে তার কাজের জন্য। তার রাজনীতি করার কৌশল, বিচার বুদ্ধি সব কিছুই ছিল সবার থেকে আলাদা আর বিচক্ষণ। ছোটবেলা থেকেই ওনার মুখে রাজনীতির গল্প বর্ণনা আর তার পাওয়ার আর প্রভাবিত করত। স্কুল জীবন পার করে যখন কলেজের গণ্ডিতে পা দিলাম, কিভাবে কি করে কমরেড দলে যোগ হয়ে গেলাম। অন্যায়ের বিরুদ্ধে লড়তে লড়তে ব্যাপারটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠল। মানুষের কষ্ট, তাদের জন্য কিছু করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের মতো মনে হলো। ভার্সিটি জীবনে এসেই বুঝে গেলাম, আন্দোলন বা মারামারি করে অধিকার আদায়ের চেয়ে যদি আসল পাওয়ারটাই আমার হাতে থাকে তাহলে এত কষ্ট করা লাগবে না। ধীরে ধীরে চলে এলাম রাজনীতিতে। আর যেহেতু আমার দাদু রাজনীতিতে ছিল, মন্ত্রী ছিল, সেজন্য জনগণ আর পার্টি খুব সহজেই আমাকে অ্যাকসেপ্ট করে নিল। বলতে পারো আমার দাদাজান হলো আমার রাজনীতিতে আসার মূল কারণ। আর উনি আমার আইডল, আমার রাজনীতির গুরু তিনি। ওনার প্রতিটি কৌশল তিনি নিজ হাতে আমাকে শিখিয়েছেন। অন্যের সাহায্যে অন্যভাবেও করা যায় নেতা সাহেব, কিন্তু নিজের জীবন ঝুঁকি রাখা কি এতটাই প্রয়োজনীয়? এইসব মারকাট না করলে কি রাজনীতি করা হয় না? কাদাতে নামবা আর নিজেকে নোংরা করবা না, তা কি আদৌ সম্ভব? এই রাজনীতি মানেই একটা কাদা, আর সে কাদায় আমি নেমে গেছি, নোংরাও হয়েছি। এখন আর কিছু করার নেই, চাইলে সবই সম্ভব। দাদিও নাকি তোমার মতোই বলতো। রাজনীতি ওনারও পছন্দ ছিল না। হালকা হেসে দাদি, হ্যাঁ আসলেই আমি বিয়ে হয়ে আসা থেকেই সবাইকে দেখলেও দাদিকে দেখিনি। উনি কোথায়? দাদি মারা গেছেন আমার ছোট চাচ্চুকে জন্ম দিতে গিয়ে। ও, আমি জানতাম না। দাদু আর বিয়ে করেনি কেন? দাদু দাদিকে অনেক ভালোবাসতো। পারিবারিকভাবে বিয়েটা হলো। দাদু আগে দাদিকে পছন্দ করেছিল। সবচেয়ে মজার পার্ট কি জানো? দাদু যখন দাদিকে পছন্দ করে বাড়িতে এসেছিল, তখন ডাইরেক্ট তার বাবাকে বলে, তোমাদের পুত্রবধূকে আমি পছন্দ করে এসেছি। কাল পুরো পরিবার গিয়ে তার বিয়ের কথা বলে আসবে, না হলে তার পরের দিন আমি তাকে তুলে নিয়ে চলে আসব বউ হিসেবে। আমার তাকেই চাই।
সেটা কে মানলো না মানলো আমার দেখার বিষয় না। এমনকি দাদির মতামত জানারও প্রয়োজন ছিল না। ভালোবাসা হয়েই যাবে, আজ না হোক কাল। ওই রোড সাইড রোমিওর মতো ঘুরতে পারবে না বলে আগে বিয়ে করবে, তারপর পটাবে। কথাটা বলেই নীর হাসতে শুরু করে। নীরের সাথে সাথে আদ্রিতাও প্রাণ খুলে হেসে ওঠে। আদ্রিতার হাসির আওয়াজ কানে আসতেই নীরের হাসির আওয়াজ বন্ধ হয়ে যায়। পুরো রুম জুড়ে শুধুমাত্র আদ্রিতার হাসির আওয়াজ যেন ঝংকার তুলছে। তো ম্যাডাম, আজকে কি ঘুমানোর কোনো ইচ্ছে আছে? নেই। তো কি রোমান্স করব? না, ঘুরতে যাব। পাগল হয়েছ? কটা বাজে? ঘড়ির দিকে তাকাও। প্লিজ চলুন না, আবহাওয়াটাও কি সুন্দর। এই সময় আর 4টা তো বেজেই গেছে, আর একটু পরেই ভোরের আজান দিবে। আপনি তো এমনিতেও ফজরের নামাজের পরে হাঁটতে যান। প্লিজ প্লিজ চলেন না। বড্ড জেদি তুমি। তা তো আমি জানি, কিন্তু নামাজ পড়ব, তারপর হাঁটাও হবে, ঘোরাও হবে। কি রাজি থাকলে বলো। আদ্রিতা কিছুক্ষণ ভেবে বলে দিল, ডান। নীর হেসে এবার আদ্রিতার কোমর জড়িয়ে ধরে। এবার যেন আদ্রিতার সর্বাঙ্গে কম্পন তৈরি হয়। নীরের গরম নিঃশ্বাসের উত্তাপ যেন আদ্রিতা নিজের শরীরে অনুভব করতে পারছে। আদ্রিতার হাত পায়ে অভূত কম্পন তৈরি হচ্ছে। নেতা সাহেব, প্লিজ ছাড়ুন। আমার কেমন জানি লাগছে। কেমন লাগছে? অস্থির, অস্বস্তি, লজ্জা, কম্পন, দমবন্ধ, বুকের হৃদয় স্পন্দনের গতি যেন মুহূর্তের মধ্যে বেড়ে গেছে। আমারও এমন হয় যখন তোমার মুখে এই যে শুনছেন শুনি। কই, আমি অভিযোগ করি নাকি বন্ধ করতে বলি? এবার চুপচাপ বসে থাকবে 10 মিনিট। একটু যদি নড়াচড়া করো বা কোনো কথা বলো, তাহলে তার সাথে আরও 10 মিনিট বাড়বে। ইওর টাইম স্টার্ট নাও। আদ্রিতা আর কি বলবে? সে জানে এই মুহূর্তে সে যদি নড়াচড়া করে, তাহলে এই মুহূর্তে নীর হাত পা বেঁধে হলেও তাকে এইভাবে বসিয়ে রেখেই তার সময় পূর্ণ করবে। তারপরে তার রেহাই। আদ্রিতা বিড়বিড় করে বলে উঠল, অসভ্য নেতা সাহেব, চলবে। বন্ধুরা, আজকের পর্ব আপনাদের শুনতে কেমন লাগলো? কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।